আমরা পড়বো আমাদের পরবর্তী পেশোয়া বাজিরাও ওয়ান। বাজিরাও ওয়ানের পিরিয়ড ছিল 1720 থেকে 1740 পর্যন্ত। বাজিরাও ওয়ানকে বলা হয় মোর পাওয়ারফুল পেশোয়া। আর কি বলা হয় তাকে? নেপোলিয়ান অফ মারাঠা এম্পায়ার, সেকেন্ড বেস্ট ওয়ারিয়ার অফ guerrilla warfare. He took the policy of Hindu Padopatsahi. He never defeated in any battle, nearly 41 battle. He comments to Sahu, if we struck the trunk of the tree, the branches will be fall automatically. First Peshwa who attacked Delhi and captured Shampursan. He defeated Nizamul Mulk in the Battle of Palkhet and Bhopal. In 1740, he was died. এরপর আমরা পড়ব বালাজি বাজিরাও, 1740 থেকে 1761। also known as নানা সাহেব। আমরা জানি যে বালাজি বাজিরাও সময় কিন্তু বাংলাতে প্রথম হচ্ছে মঙ্গল মারাঠা আক্রমণ হয় 1742। ফার্স্ট টাইম মারাঠা attacked in Bengal. He left his father policy of Hindu Padopatsahi. He captured all the power after death of Shahu by the Treaty of Angola.
আমরা বালাজি বাজিরাতেও ছিলাম। ইজ জেনারেল রঘুনাথ রাও captured Punjab from Afghan in 1760. He defeated Nizam Salabad Jung in the Battle of Udgir. In 1761, he was defeated by Ahmad Shah Abdali in Third Battle of Panipat. এরপরে আমরা আসব and he was died due to grief, মানে যেটাকে আমরা বলি দুঃখ বা শোকে তার মৃত্যু ঘটে। এরপর আমরা আসব মাধব রাও 1, 1761 থেকে 1772, son of Balaji Bajirao. His period known as Reformation period of Maratha Empire. He defeated Nizam Ali in the Battle of Rakhos Bhuban. He also defeated Hyder Ali in 1764. His general Sindhia helped Shah Alam II to return his power in Delhi. In 1772, he was died. আনফরচুনেটলি অল্প বয়সে তিনি মারা যান এবং তার মৃত্যুটাকে মারাঠা সাম্রাজ্যের বড় ক্ষতি ধরা হচ্ছে, ইভেন দ্য ডিফিট ইন থার্ড ব্যাটেল অফ পানিপত। মাধবরাও 1 এর পর আমরা চলে যাব নারায়ণ রাও। স্যার ক্লাসটা কতক্ষণ ধরে হচ্ছে? বেশি না, মিনিট 15 মতো হয়েছে। স্যার প্রথমে আজকে আমরা তো বাজিরাও 1 থেকে হওয়ার কথা ছিল, ওখান থেকেই করাচ্ছেন? হ্যাঁ, ওখান থেকেই হয়েছে। বাজিরাও 1টা কমপ্লিট হয়ে বালাজি বাজিরাও কমপ্লিট হয়েছে, তারপর মাধবরাও 1 কমপ্লিট হয়েছে, এখন নারায়ণ রাও হচ্ছে। অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, নারায়ণ রাও একটু তোমাকে আমি জিস্ট বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে বাজিরাও 1 এর পিরিয়ড ছিল 40 থেকে 61 পর্যন্ত, 20 থেকে 40 পর্যন্ত। তিনি ছিলেন সব থেকে শক্তিশালী পেশোয়া, তাকে মারাঠা সাম্রাজ্যের নেপোলিয়ন বলা হয়। গেরিলা যুদ্ধে তিনি শিবাজির পর দ্বিতীয় শ্রেষ্ঠ ছিলেন।
তার একটা পলিসি ছিল যে ভেঙে পড়া মুঘল সাম্রাজ্যের উপর মারাঠাদের নেতৃত্বে একটি তিনি হিন্দু রাজ্য গড়ে তুলবেন, তাই জন্য তার পলিসি ছিল হিন্দু পাদপাতশাহী বা হিন্দু স্বরাজ্যের আদর্শ। তিনি দিল্লি জয়ের প্রথম পরিকল্পনা করেন। এর জন্য তিনি শাহুকে বলেছিলেন যে কোনো গাছের কাণ্ডে আঘাত করলে তার ডালপালাগুলো খসে পড়বে। তিনি নিজাম উন-মুলক, যিনি প্রথম নিজাম ছিলেন, তাকে তিনি দুটো যুদ্ধে হারান, ব্যাটেল অফ পালখেদ এবং ব্যাটেল অফ ভোপালের যুদ্ধে। 1740 সালে তিনি মারা যাবার পর তার ছেলে বালাজি বাজিরাও তিনি সিংহাসনে বসেন। তার নাম নানা সাহেবও ছিল। তিনি তার বাবার যে হিন্দু পাদপাতশী পলিসি সেটা থেকে তিনি বিচ্যুত হন, অর্থাৎ সেটা তিনি ত্যাগ করেন। তার সময় বাংলায় প্রথম মারাঠা আক্রমণ ঘটেছিল এবং 1749 সালে যখন শাহু মারা যান তখন অ্যাঙ্গোলার সন্ধির দ্বারা পুরো ক্ষমতাটা তিনি নিজ হাতে করায়ত্ত করেন। এরপর তার যিনি জেনারেল ছিলেন মানে সেনাপতি রঘুনাথ রাও, তিনি আফগানদের কাছ থেকে পাঞ্জাব দখল করেন এবং এরই একটা প্রতিক্রিয়া হিসাবে 1761 সালে আহমদ শাহ আবদালি তিনি মারাঠাদের আক্রমণ করেন এবং এই যুদ্ধে কিন্তু মারাঠাদের পরাজয় ঘটে এবং দুঃখে মারা যান বালাজি বাজিরাও। বালাজি বাজিরার পর তার ছেলে মাধবরাও ওয়ান সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালকে বলা হয় মারাঠা সাম্রাজ্যের পুনর্গঠনের যুগ। এবং তিনি নিজাম আলীকে যেমন পরাজিত করেছিলেন রাক্ষস ভুবনের যুদ্ধে, একই রকম ভাবে হায়দার আলীকেও তিনি পরাজিত করেন। এবং ওই সময় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, ওই সময় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, যিনি কিনা ক্ষমতা হারিয়ে ভ্রাম্যমান ছিলেন, তাকে তিনি ক্ষমতা ফিরে পেতে সাহায্য করেন এবং তার সেনাপতি সিন্ধিয়ার সাহায্য নিয়ে। কিন্তু অকস্মাৎ 1772 সালে তার মৃত্যু হয়, যে মৃত্যুটাকে বলা হচ্ছে যে তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজয় অপেক্ষাও মারাঠাদের সামনে বড় ক্ষতি। এইখান পর্যন্ত আমাদের হয়েছে। এবার বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝেছি হ্যাঁ বলতে ওইভাবে তো বোঝা সম্ভব নয়, সেটা রেকর্ড দেখে লিখে নেব। হ্যাঁ, লিখে নেবে। জাস্ট তোমাকে আমি জিসটা বলে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো ওকে স্যার। সিংহাসনে বসেন নারায়ণ রাও, কারণ মাধবরাও ওয়ানের কোনো পুত্র সন্তান ছিল না। সেক্ষেত্রে আমরা যদি একটা প্রশ্ন হয় যে কোন জায়গাতে প্রথম উত্তরাধিকারী ব্যাপারটা ব্রেক করলো, তাহলে সেটা আসবে নারায়ণ রাও, কারণ নারায়ণ রাও ছিলেন তার ভাই, তার ব্রাদার, নারায়ণ অর্থাৎ মাধবরাও ওয়ানের ব্রাদার। তাহলে হি রুলড অনলি ফর 8 মান্থস, তিনি মাত্র 8 মাস রাজত্ব করেন, কারণ হি ওয়াজ কিল্ড বাই হিজ আঙ্কেল রঘুনাথ রাও। তাহলে রঘুনাথ রাও তাকে হত্যা করেন অ্যান্ড বিকেম নিউ পেশোয়া, এবং মারাঠাদের নতুন পেশোয়া হিসেবে তিনি যোগদান করেন। তাহলে নারায়ণ রাও, যিনি ছিলেন মাধবরাও ওয়ানের ভাই, তিনি সিংহাসনে বসেন। যেহেতু মাধবরাও ওয়ানের কোনো পুত্র সন্তান বা কোনো সন্তানই ছিল না, নারায়ণ রাও সিংহাসনে বসেন, কিন্তু তাদের কাকা রঘুনাথ রাও তাকে হত্যা করে তিনি সিংহাসনে বসে যান। এবার হচ্ছে আমরা রঘুনাথ রাও এর পিরিয়ড আসবো, যদিও সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ রঘুনাথ রাওকে সরিয়ে দেয় এ গ্রুপ অফ 12 মারাঠা সর্দার্স। 12 জন মারাঠা সর্দারদের একটা গ্রুপ তৈরি করে এবং তারা রঘুনাথ রাওকে সিংহাসন থেকে সরিয়ে দেয়। রঘুনাথ রাওকে সরিয়ে তারা কাকে সিংহাসনে বসে? তার নাম হচ্ছে মাধব রাও টু और মাধব রাও নারায়ণ। তাহলে মাধব রাও টু মাধব নারায়ণ কে ছিলেন? হি ওয়াজ দ্য মাইনর সন অফ ডেথ নারায়ণ রাও, অর্থাৎ যে নারায়ণ রাও মারা গিয়েছিলেন তিনি ছিলেন তার সন্তান, অর্থাৎ তিনি যখন মারা যান তখন তার পত্নী সন্তান সম্ভবা ছিলেন, ফলে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলে ওই যে গ্রুপ অফ 12 মারাঠা সর্দারদের কথা বললাম, তারা কি করলো, রঘুনাথ রাওকে তার পদ থেকে সরিয়ে দিয়ে ওই মাধব রাও টু তার নাম দিয়ে বা মাধব রাও নারায়ণ নাম দিয়ে তাকে সিংহাসনে বসলেন। তাহলে নতুন পেশা হয়ে গেলেন মাধব রাও নারায়ণ। এবারে কি আসবো আমরা,
রঘুনাথ রাও signed the Treaty of Surat with Bombay Presidency to return his পেশোয়া পোস্ট। এবার রঘুনাথ রাও তার এই যে সিংহাসন তিনি হারিয়ে ফেললেন সেটা আবার ফিরে পাওয়ার জন্য বোম্বের ইংরেজ কর্তৃপক্ষের সাথে কি করলেন না সুরাটের সন্ধি স্বাক্ষর করলেন। সেটা কবে? 1775 সালে। তাহলে কি হবে না সন্ধিতে কি বলা ছিল যে থানে, তারপর সলসেট বেসিন ইত্যাদি জায়গাগুলো এইগুলো পর্তুগিজরা কাছ থেকে যেটা দখল করেছিল মারাঠারা সেটা দিয়ে দেবে ইংরেজদের, বিনিময়ে তারা রঘুনাথ রাওকে সেনা দিয়ে সাহায্য করবে পেশোয়া পদ ফিরে পেতে। তাহলে কি হলো না রঘুনাথ রাও defeated Maratha in the Battle of Arras 1775 by the help of British troops। তাহলে ব্রিটিশ বাহিনীদের সাহায্য নিয়ে তিনি কি করলেন না হারালেন এবং এগেন বিকেম পেশোয়া। তাহলে তিনিও কি করলেন না দ্বিতীয়বার পেশোয়া হয়ে গেলেন। এবার বলে রাখি যে এবার কিন্তু আর মারাঠাদের কিছু করতে হলো না। বোম্বে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা কর্তৃপক্ষ তারা ব্যাপারটা থেকে ইন্টারফেয়ার করলো। কারণ মনে রাখবে যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল সেখানে একটা প্রভিশন ছিল যে বোম্বে আর ম্যাড্রাস তারা কার আন্ডারে থাকবে? ক্যালকাটার আন্ডারে থাকবে। এক্ষেত্রে কোনো যুদ্ধ বলো বা কোনো চুক্তি বলো যাই করুক না কেন তাদেরকে কলকাতার সাথে আলোচনা করে করতে হবে। প্র্যাকটিক্যালি এখানে সেই নিয়মটা কিন্তু মানা হয়নি, ফলে ক্যালকাটা কর্তৃপক্ষ তার এই যে সুরাটের সন্ধিটাকে বেআইনি বলে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে সুরাটের সন্ধিকে বেআইনি ঘোষণা করে দেয় এবং তারা একটা সন্ধি করে। তাহলে ক্যালকাটা কাউন্সিল সাইন দ্য ট্রিটি অফ পুরন্দর উইথ মারাঠাস। সেটা কবে না 1776 সালে। কি ঠিক হলো? অ্যাকর্ডিং টু দ্যাট treaty, Madhav Rao too again became Peshwa and Raghunath Rao was sent to Kopargaon, Gujarat as a British পেনশনারিজ, অর্থাৎ ব্রিটিশদের তারা তাকে পেনশন দেওয়ার ব্যবস্থা করলো এবং গুজরাটের কোপারগাঁওয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এবার এই যে সাইন সন্ধিটা হলো ট্রিটি অফ পুরন্দর, তাহলে কে কে ছিলেন? ইন দ্য ট্রিটি অফ পুরন্দর ব্রিটিশ representative was Upton and Maratha was Sakharam Bapu। তাহলে ওই যে 12 ভূঁইয়া বলে বা 12 ভূঁইয়া নয় 12 জন যে সর্দারের কথা বলা হয়েছিল তাদের মধ্যে একজন সখারাম বাপু, যিনি এখানে ব্রিটিশদের মানে মারাঠাদের রিপ্রেজেন্টেটিভ করেন এবং আর হচ্ছে ব্রিটিশদের পক্ষে ছিলেন আপটন। কি ঠিক হলো? ওই আগের মতোই, অর্থাৎ ওই সলসেট বেসিন থানে এগুলো তারা পেয়ে যাবে, বিনিময়ে তারা কিন্তু দ্বিতীয় মাধব রাওকে তারা পেশোয়া পদে
বসিয়ে দিল। কিন্তু এই যে সিদ্ধান্তটা কলকাতা কর্তৃপক্ষের, সেটা কিন্তু বোম্বে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যায় ইংল্যান্ডের তাদের উপরে যে বডি রয়েছে নিয়ন্ত্রক, কোর্ট অফ ডিরেক্টরসের কাছে। কোর্ট অফ ডিরেক্টরস তারা আবার সুরাটের সন্ধিকেই মান্যতা দেয়। অর্থাৎ সুরাটের সন্ধিকে মান্যতা দেওয়ার অর্থ হলো যে আবার ওই হচ্ছে রঘুনাথ রাওকে সিংহাসনে ফিরিয়ে দিতে হবে, এবং যে কারণে কিন্তু আবার যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশরা হেরে যায়। ইন 1779 ব্রিটিশ defeated by Maratha in the Battle of Telegaon and signed the Treaty of ওয়ারগাঁও। অর্থাৎ তেলেগাঁওয়ের যুদ্ধে পরাজিত হয়ে ওয়ারগাঁওয়ের সন্ধি স্বাক্ষর করে। বুঝতে পারছো, এটা ছিল একটা অপমানজনক সন্ধি ব্রিটিশদের কাছে। এই পর্বে এসে তারা একটা জিনিস রিয়েলাইজড করে যে একদিকে মহীশূর, ওদিকে নিজাম, এদিকে মারাঠা, একসঙ্গে সকলের সাথে যুদ্ধ করাটা পসিবল নয়, এবং এদের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে মারাঠারা। তাই তাদের সাথে একটা সন্ধি করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং সেই জন্য আলাপ আলোচনা চলে শেষ পর্যন্ত 1782 by the Treaty of Solbay first war was ended। তাহলে প্রথম শেষ হলো এবং ঠিক হলো, আগামী 20 বছর কেউ কাউকে আক্রমণ করবে না, অর্থাৎ শান্তি বজায় রইল। এতে লাভ কিন্তু হয়ে গেল ব্রিটিশদের। ভারতের সব থেকে শক্তিশালী দেশীয় রাজ্যটা থেকে তারা আক্রমণের না হওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হলো, এবং উল্টে ওই সময় বাকি যে শক্তিগুলোকে সঙ্গে তাদের চূড়ান্ত ফায়সালা করার তাদের সুবিধে হলো। এইভাবে দেখব 1796 সাল পর্যন্ত পেশোয়া ছিলেন ওই মাধবরাও টু বা দ্বিতীয় মাধবরাও বা মাধবরাও নারায়ণ, এবং তিনি কিন্তু 1796 সালে সুইসাইড করেন।